ভাইয়া, শুনছেন? আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমার ফোনে আসলে ব্যালেন্স নেই, আশেপাশে বিকাশের দোকানও নেই। দিবেন প্লিজ? পকেট থেকে সিগারেট বের করতে গিয়ে থেমে গেল আকাশ। মেয়েটার দিকে তাকালো, চোখ ছোট ছোট করে বলল, সরি। মেয়েটা অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, অনুনয়ের সুরে বলল, ফোনে ব্যালেন্স নেই তো, দিন না ভাইয়া প্লিজ। আকাশ আরো কিছুক্ষণ মেয়েটার দিকে চেয়ে রইল। পকেট হাতড়ে ফোন বের করে দিয়ে দিল মেয়েটাকে। এটা মেয়েটা যেন আরো খুশি হলো, হেসে ডায়াল করতে লাগলো ক্লিক ক্লিক শব্দে। আকাশ ওর বন্ধ করে রাখা কাজটা আবারও শুরু করলো। সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালো। মনের সুখে ধোঁয়া উড়াতে আরম্ভ করতেই খুক খুক করে কেশে উঠল মেয়েটি। নাক মুখ কুচকে বিরক্ত কণ্ঠে বলল, অন্যদিকে যে খান ভাইয়া, আমার প্রবলেম হচ্ছে। আশ্চর্য হয়ে মেয়েটার দিকে তাকালো। তার ফোন নিয়ে তাকিয়ে হুকুম করছে মেয়েটা, এত বড় স্পর্ধা। তাছাড়া সে অন্যদিকে দাঁড়ালে সেই সুযোগে মেয়েটা যদি তার মোবাইল নিয়ে পালিয়ে যায় তখন। ভাবনা শেষ হতে না হতে মেয়েটা আবার জোরে বলে উঠল, এখন আর জাননি কেন ভাইয়া? আমার প্রবলেম হচ্ছে তো, হয়তো অন্যদিকে গিয়ে খান, নয়তো ফেলে দিন। আকাশ মেয়েটার দিকে চোখ ছোট ছোট করে বলল। একটু বেশি বলে ফেলছেন না? মেয়েটা আকাশের কথা আর কোনো পাত্তা না দিয়ে হাত দিয়ে ওর মুখটা ঢেকে ফিসফিস করে কারো সাথে কথা বলতে লাগলো। কথা শেষ হতেই মেয়েটা আকাশের দিকে এগিয়ে এলো, ফোন বাড়িয়ে আকাশের হাতে দিল। আকাশ মেয়েটার হাস্যোজ্জ্বল মুখের দিকে এক পলক তাকিয়ে ফোনের লক খুলল। ডায়ালিস্ট চেক করতে পরিচিত নম্বর ছাড়া আর কিছুই পেল না, যা কাল রাতের টাইম দেখাচ্ছে। মানে মেয়েটা কথা বলে ফোন নাম্বারটা আবার ডিলিটও করে দিয়েছে। কি চালাক! মুখ কুচকে ফোনটা পকেটে পুরে নিল আকাশ। মেয়েটা তখনও যায়নি, আজবের মতো তাকিয়ে রয়েছে তার দিকে। ঠোঁটে আঠার মতো হাসি লেগে আছে। ভ্রু কুচকে মেয়েটার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আকাশ। মেয়েটা নরম স্বরে বলল, আমার নাম মাইশা, আপনার নাম কি? আকাশের উত্তর দিতে মন চাইল না, তবুও বিরক্ত গলায় ছোট্ট করে বলল, আকাশ। সময়টা সন্ধ্যা 7:15। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছু সময় পর পর মেঘেরা চিৎকার করে করে ডেকে উঠছে। আকাশ একটা কবরের কাছে দাঁড়িয়ে আছে, কাপা কাপা হাতে একটা গোলাপ ফুল কবরের উপর রাখলো। কবরের উপর খুব সুন্দর করে খোদাই করে লেখা মাইশার নাম। 6 বছর হলো সে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আকাশ কবরের দেয়ালের উপর হাত রেখে বড় একটা নিঃশ্বাস ফেলে বলে, এই আকাশ চৌধুরী তার ওয়াদা রাখতে জানে মিস মাইশা। দয়া করুন আমাদের এমন অসহায় অবস্থার সুযোগ নেবেন না। আমার স্বামীর জীবনটা নষ্ট করবেন না। আমি কথা দিচ্ছি, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার ঋণ শোধ করে দেব। একজন মহিলা হসপিটালে একটা ডক্টরের সামনে হাত জোর করে কথাটা বলছে। ওনার স্বামী খুব অসুস্থ। ডক্টর মহিলাটাকে বলল, দেখুন, এখানে আমার কিছুই করার নেই, আমাদের বড় ডক্টরের হুকুম, আগে টাকা পরে চিকিৎসা। মহিলাটা ডক্টরের পায়ে পড়ে যায়, চোখ দিয়ে অজস্র পানি বের হয়ে যাচ্ছে। একটু দয়া করুন। ডক্টরটি পা দিয়ে মহিলাটাকে ধাক্কা মেরে দেয়। যাদের টাকা নেই তাদের এই হসপিটালে কোনো চিকিৎসা নেই। ডাক্তারটার কথা বলা শেষ হতে না হতে কেউ একজন এসে ডাক্তারের গালে কষিয়ে একটা চড় মেরে দিল। ডক্টর গালে হাত দিয়ে রেগে লোকটার দিকে তাকায়। উনি দেখে হসপিটালের ময়লা আবর্জনা পরিষ্কার করা লোকটা তাকে চড় মেরেছে। লোকটা হসপিটালের কর্মচারীদের ড্রেস পরে আছে, মুখের ভেতর লম্বা কালো দাড়ি ঝুলছে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? সিকিউরিটি! লোকটা সিকিউরিটি ডাকতে কয়েকজন কোট টাইপ পরা লোক সেখানে চলে এলো। ডক্টর একটু অবাক হয়ে ওদের দিকে তাকায়, কারণ এরা কেউই সিকিউরিটি না। দাড়িওয়ালা লোকটা ওর দাড়িটা টেনে খুলে ফেলে, মাথা থেকে নকল চুল খুলে নিচে রাখে। এসব দেখে ডক্টরটা ভয় একটা ঢোক গিল। ওর পুরো শরীর ঘিমে ভিজে গেছে ভয়। কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, আপনি? ডক্টরের সামনে দাঁড়ানো লোকটা আর কেউ না, বাংলাদেশের মাদক ও দুর্নীতি দমন কমিশনের হেডমিস্টার আকাশ চৌধুরী। কল ইউর সিনিয়র ডক্টর ফার্স্ট। কিছু সময়ের মধ্যে একজন ডক্টর ছুটে সেখানে চলে এলো। মধ্যবয়স্ক চোখ, চশমা পরা, গায়ে ডক্টরের পোশাক, নাম কবির আহমেদ। আরে আকাশ সাহেব যে, আপনি আসবেন সেটা আমাকে আগে জানাবেন না?
আকাশ কবিরের দিকে এগিয়ে গেল, একটু হেসে কবিরের কাঁধে হাত রাখল। আমি তো গত 2 দিন ধরেই এখানে আছি, কেন আপনি দেখেননি নাকি? কবির আকাশের কথায় একটু ভয় পেয়ে গেল। আকাশের কাছে ওর একজন লোক এসে একটা কাগজ দিল। আকাশ সেটা নিয়ে কবিরকে দিল। মিস্টার কবির আহমেদ, আপনাকে এই হসপিটাল থেকে সাসপেন্ড করা হলো, সাথে সাথে আপনার ডক্টরের লাইসেন্সটাও ক্যান্সেল করা হলো। কবির পেপারটা থেকে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বলে, আপনি মজা করছেন তাই না? ব্যাপারটা পড়ুন, বুঝতে পারবেন এটা মজা নাকি আসল। কবির পেপারটা পড়ে আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, তুই কিন্তু এটা ঠিক করলি না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আকাশ কবিরের কানের কাছে এসে বলে, আমার একটা চুল ছেঁড়ারও ক্ষমতা তোর নেই, তবে তুই চেষ্টা করে দেখতে পারিস। কবির রেগে চিৎকার করে বলে, ভুল মানুষের সাথে পাঙ্গা নিছিস রে, দেখ এবার তোর সাথে আমি কি। আকাশ ইশারা করে, আর কয়েকজন লোক এসে কবিরকে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সে প্রথমে ডক্টর, সে ভয়ে ভয়ে আকাশের দিকে তাকালো। একজন লোক তার দিকেও একটা কাগজ এগিয়ে দিল, যেটা পড়ে সে ওখানেই বসে পড়ে, কারণ তাকেও বরখাস্ত করা হয়েছে। মূলত এটা সরকারি হসপিটাল, এখানে বিনা টাকায় সবাইকে চিকিৎসা করানো হয়, কিন্তু কবির আহমেদ জবে থেকে দায়িত্ব পেয়েছে তখন থেকে এটা প্রাইভেট হসপিটালে পরিণত হয়েছে। আকাশ ফ্লোরে বসে মুখ ঢেকে কান্না করা মহিলার কাছে গিয়ে বলে, আপনি কোনো চিন্তা করেন না, আপনার স্বামী খুব জলদি সুস্থ হয়ে যাবে। মহিলাটা হাত জোর করে আকাশকে ধন্যবাদ জানায়। আকাশের বাবা রায়হান চৌধুরী বাংলাদেশের টপ নেতাদের মধ্যে একজন, তার উপর বাংলাদেশের আইনমন্ত্রী। ওনাদের বাড়িটা বেশ বড়। গেটের বাইরে দুজন অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। আকাশের গাড়ি আসতে দেখি ওরা দরজা খুলে দিল। আকাশ এখন হসপিটালের কর্মচারীদের ড্রেস পরে আছে, হাতে দাঁড়িয়ে নকল চুল। বাড়ির ভেতর আসতেই আকাশ দেখে ওর বাবা রায়হান চৌধুরী সোফায় বসে চা খাচ্ছে আর টিভি দেখছে। আকাশকে আসতে দেখে সে আকাশকে ওনার কাছে ডাকে। আকাশকে দেখে রায়হান চৌধুরী বলে, আজকেও ছদ্মবেশ, তুই পারিসও বটে। আকাশ ওর বাবার কথায় একটু মুচকি হাসে। এক এমপি আমার কাছে কল করেছিল তোর নামে কমপ্লেন করতে, বলল তুই আজকে নাকি কোন হসপিটালের কোন ডক্টরকে সাসপেন্ড করেছিস। আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ও তাহলে ঠিক বলেছে, কারণ কি ছিল? অনেকবার খবর এসেছিল ওই হসপিটাল নিয়ে, সরকারি হসপিটাল, অথচ মোটা অঙ্কের টাকা না হলে সেখানে কারো চিকিৎসা করানো হয় না। এজন্য আজ হাতে নাতে ধরে দিয়েছি বেটাকে বৃন্দাবনের টিকিট ধরিয়ে। রায়হান চৌধুরী মুচকি হেসে আকাশকে বললেন, ভালো করেছিস। হ্যাঁ, দেখতে হবে তো ছেলেটা কার, সব সময় ভালো কাজই করে। আকাশে রায়হান সামনের দিকে মাথা উঁচু করে তাকালো। একটা মহিলা হেসে তাদের দিকেই আসছে। নাম জাহানারা চৌধুরী, রায়হান চৌধুরীর দ্বিতীয় স্ত্রী আর আকাশের সৎমা। ওনাকে দেখে আকাশের মুখের হাসিটা বিলীন হয়ে গেল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, গোসল করতে হবে, শরীরে ময়লা লেগে আছে। আকাশ সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। জাহানারা বেগম আকাশের দিকে তাকিয়ে আছে। রায়হান চৌধুরী জানে আকাশ কেন হঠাৎ এভাবে চলে যাচ্ছে। আকাশ সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছিল, তখন জাহানারা বেগম চিৎকার করে বলে, জলদি ফ্রেশ হয়ে নিচে আসিস, সবাই আজকে একসাথে খাবো। আকাশ এটা শুনিও যেন না শোনার ভান করে সেখান থেকে চলে গেল। জাহানারা বেগম জানে আকাশ কখনো আসবে না, তবুও সে তো হাল ছাড়ার পাত্র না। রায়হান আকাশের দিকে তাকিয়ে হতাশ হয়ে জাহানারা বেগমের দিকে তাকালো। শহীদ তিতুমির বিশ্ববিদ্যালয়, কলেজটা বেশ সুন্দর, সবুজে ঘেরা পরিবেশ। কয়েকটা ছেলে বাইক নিয়ে মজা করতে করতে কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। কিছুটা সামনে দূরে কলেজের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। একটা ছেলে হাত জোর করে বলছে তাকে ছেড়ে দিতে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর সামনে একটা মেয়ে হাতে বেল্ট নিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটার নাম আরোহী, স্থানীয় পুলিশ স্টেশনের ওসির একমাত্র আদরের মেয়ে। দেখতে শুনতে কোনো অংশে পরীর থেকে কম না, তবে একটু বেশিই রাখি। কিছুক্ষণ আগে নিচে পড়ে কান্না করতে থাকা ছেলেটা ওকে প্রপোজ করে। আরোহী ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, যা এখান থেকে, তুই আমার টাইপের না। ছেলেটা মাটিতে হাঁটু গেড়ে বসে বলে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আরোহী একটু বিরক্ত হয়ে রেগে বলে, দেখ মন মেজাজ সকাল থেকে খারাপ আছে, যা এখান থেকে। ছেলেটা উঠে দাঁড়িয়ে আরোহীর হাত ধরে।
আরোহী চোখ বড় বড় করে ওর হাতের দিকে তাকায়। গত 3 মাস ধরে তোমার পেছনে পড়ে আছি, রাতে ঘুমাতে পারি না। চোখ বুঝলে তোমাকে দেখি, কিছু ভাবলেই তোমার কথা মনে পড়ে যায়। ছেলেটা আর কিছু বলার আগেই আরেকটা ছেলে এসে ওর বুকে লাথি মেরে দেয়। আরোহীর চেহারা সাদা থেকে লাল হয়ে গেছে রাগে। যে ছেলেটা মাত্র আসলো ওর নাম লিটন সরকার, আরোহীর ক্লাসমেট। ওর সাথে আরো কটা ছেলে সেখানে চলে এলো। লিটনের লাথি খেয়ে ছেলেটা নিচে পড়ে আছে। আরেকটা ছেলে এসে আরোহীর হাতে একটা বেল্ট দিল। আরোহী সেটা নিয়ে ওর দিকে এগিয়ে যায়। নিচে মাটিতে পড়া ছেলেটা আরোহীর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আরোহী হঠাৎ করে ছেলেটাকে বেল্ট দিয়ে মারতে থাকে। শালা, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস, কুত্তার বাচ্চা! ছেলেটা চোখে পানি নিয়ে আরোহীর দিকে তাকিয়ে আছে, কিন্তু আরোহী তাকে মারতে ব্যস্ত। আরে, তোর লেভেল আছে আমার পাশে আসার, হাইসে প্রেম করতে। এক পর্যায়ে নিচে পড়ে থাকা ছেলেটা হাত জোর করে মাফ চায়, তাকে মারতে মানা করে। কিন্তু কে শুনে কার কথা? আরোহী তো তাকে মারতেই ব্যস্ত। একটা সময় ছেলেটা অজ্ঞান হয়ে যায়। এটা দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা লিটন আরোহীকে ধরে থামায়। ছেড়ে দে, আর মারলে বেচারা মরে যাবে। কলেজের গেটের বাইরে একটা ফুচকার ভ্যান দাঁড় করানো, আর তার সামনে কয়েকটা চেয়ার বসানো। সেখানে একটা ছেলে মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবছে। ফুচকাওয়ালা এটা অনেক সময় ধরে খেয়াল করেছে। একটা সময় ফুচকাওয়ালা ছেলেটার কাছে গিয়ে বসলো। মামা, কোনো সমস্যা নাকি? ছেলেটা মাথা উঁচু করে ফুচকাওয়ালার দিকে তাকালো। ফুচকাওয়ালা ছেলেটাকে দেখে অনেকটা অবাক হয়, কারণ ওর চোখ লাল হয়ে আছে। তার মানে সে এখানে বসে কান্না করছিল। আরে মামা, তোমার চোখে পানি কি হয়েছে আমাকে বলো। ছেলেটা চোখের পানি মুছে মুচকি হেসে বলে, তেমন কিছু না, আমার যে গরিব কলেজ কর্তৃপক্ষ সেটা জাস্ট আমাকে বুঝালো। কি হয়েছে? কি বুঝিয়েছে? 5 মাসের বেতন বাকি, তাই কর্তৃপক্ষ আমার স্টুডেন্ট কার্ড নিয়ে নিয়েছে। স্টুডেন্ট কার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া এই কলেজে ক্লাস করা যায় না। হোস্টেলে যেতে পারবে না, এক প্রকার আনঅফিসিয়ালি তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। ছেলেটার কথা শুনে ফুচকাওয়ালাটার একটু খারাপ লাগলো। আরে মামা, এসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। বেতন কত বকে আছে তোমার আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি, পরে তুমি আমাকে দিয়ে দিও। ছেলেটা ভ্রু কুচকে ফুচকাওয়ালার দিকে তাকালো। তার ছিল সুরে বলল, তোমার দেওয়ার ক্ষমতা নেই মামা, কেন শুধু শুধু এভাবে আমার মজা নিচ্ছ? আহা মামা, বলেই দেখো না। 20,000 টাকার মতো। ফুচকাওয়ালা এটা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়। ছেলেটা মাথা নিচু করে বলে, বলেছিলাম তোমার সাধ্যের বাহিরে। ফুচকাওয়ালাটা হেঁটে ওর ভ্যানের দিকে চলে গেল। রাস্তা টেনে খুলে কয়েকটা কাগজ উঁচু করতে সেখানে রাখা একটা মানি ব্যাগ আর পাশে একটা পিস্তল। ফুচকাওয়ালা মানি ব্যাগ নিয়ে রাস্তা লক করে ছেলেটার পাশে আসলো। ছেলেটা এখনো মাথা নিচু করেই ভেবে যাচ্ছে। ফুচকাওয়ালার মানি ব্যাগ খুলতেই বেরিয়ে এলো আকাশ চৌধুরীর ছবি। সেখানে আরও একটা ছবি আছে যেটাতে ছোট্ট আকাশ ওর মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, ফুচকাওয়ালাটা আর কেউ না, এটা স্বয়ং আকাশ চৌধুরী। অনেকদিন ধরে এই কলেজ নিয়ে রিপোর্ট আসছিল ওর কাছে। এই কলেজে নাকি অনেক দুর্নীতি, বেআইনি কাজ হয়। এছাড়াও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ওপেনে সবার সামনে বিক্রয় করা হয়। এই কাজের পেছনে এখানকার কয়েকজন ছাত্র নেতা ও প্রফেসর যুক্ত আছে। মামা, এই যে এটা রাখো আর মন লাগিয়ে পড়াশোনা করো। মাথা নিচু করে বসে থাকা ছেলেটা আকাশের কথায় মাথা উঁচু করে তাকায়। দেখে ফুচকাওয়ালা মামা তার দিকে টাকা ধরে রেখেছে। এটা দেখে ও খুব অবাক হয়। আচ্ছা, ছেলেটার একটা নাম দেওয়া যাক, এখন থেকে ওর নাম রিমন। আরে কি করছো মামা, তোমার টাকার আমার কোনো দরকার নেই, শোধ করতে পারবো না, তাছাড়া তুমি আমাকে চিনো না। আকাশ মুচকি হেসে বলে, যখন সামর্থ্য হবে তখন দিয়ে দিও, এখন এটা নিয়ে জলদি অফিসে যাও। রিমন করুণ চোখে আকাশের দিকে তাকালো। নিব এক শর্তে, যতদিন না তোমার এই টাকা শোধ করতে পারছি ততদিন তোমার এখানে আমি কাজ করব, বলো রাজি? সেটা পরে দেখা যাবে, তুমি এখন যাও, তোমার ক্লাস শুরু হয়েছে অনেক আগেই। রিমন আকাশকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মামা। রিমন সেখান থেকে চলে গেল। আকাশের অনেকটা ভালো লাগছে, কারণ এমন দিন সেও দেখেছে। বাবার টাকার অভাব নেই, কিন্তু সে সেটা ছুঁয়েও দেখেনি যবে থেকে ওর মা ওকে ছেড়ে গেছে। তবে থেকেই আকাশ নিজের মতো করেই বড় হয়েছে। রিমন ক্লাসে প্রবেশ করতেই কয়েকজন অবাক হয়ে ওর দিকে তাকালো। ওদের ভেতর আরোহীও একজন। কিরে, তোকে না কলেজ থেকে বের করে দিয়েছিলাম, তাহলে আবার ফিরে এলি কি করে? আরোহীর পাশে বসে থাকা লিটন বলে ওঠে,
দেখ, হয়তো প্রিন্সিপালের পা জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিল, তাই। রিমন একটু রাগী নজরে লিটনের দিকে তাকায় আর শান্ত গলায় বলে, আরে না, তোমরা ভুল ভাবছো, আমি সব টাকা পরিশোধ করে দিয়েছি তো। 5-6 মাসের বেতনের টাকা কোথায় পেলি? চুরি টুরি করিসনি তো আবার? এটা বলে ওরা সবাই হো হো করে হেসে উঠল। রিমন ওদের দেখে একটু মুচকি হাসে। এক বড় ভাই দিয়েছে, গেটের বাইরে যে ফুচকাওয়ালা উনি দিয়েছে টাকাটা। আজকাল সামান্য ফুচকাওয়ালা এত টাকা নিয়ে ঘোরাফেরা করে, বাহ। তখনই ক্লাসে স্যার চলে আসে। আকাশ যখনই যেটা করে পারফেক্ট ভাবেই করে। ফুচকাওয়ালা সাজার জন্য সে 1 সপ্তাহ ধরে শিখেছে কি করে কি কি করতে হয়। আকাশের সামনে চেয়ারে কয়েকজন বসে আছে। তখনই একটা ছেলে আকাশের কাছে এলো। ছেলেটার নাম আদি। ভাই 1 প্লেট ফুচকা প্যাকেট করে দিন তো, বাসায় নিয়ে যাব। আদি আকাশের কাছে আরো চেপে গিয়ে ফিসফিস করে বলে, স্যার, খবর পেয়েছি আজকে বিকেল 4টার সময় ওরা একটা ডেলিভারি করতে যাচ্ছে, মোটামুটি 15 লাখ টাকার মতো মালামাল। আকাশ একটু হেসে বলে, ও, টকটা কি বেশি দেবো নাকি কম? একটু বেশি দিয়েন। আদি হচ্ছে আকাশের টিমেরই লোক। কিছুটা সামনে বসে বসে সবজি বিক্রি করা লোকটাও আকাশের টিমেরই। আশেপাশে অনেকেই আছে। কিছু সময় পরে আকাশের দোকানে আরোহী, লিটন সহ বেশ কিছুজন এসে বসলো। ওই 3 প্লেট ফুচকা জলদি এখানে নিয়ে আয়। এটা শুনি আকাশ মেয়েটার দিকে তাকালো। কেমন ছেলে ছেলে ভাব মেয়েটার। টি শার্টের উপরে একটা শার্ট পরেছে, সাথে একটা ফাটা ছেঁড়া জিন্সের প্যান্ট। কিছু সময় পরে আকাশ সেখানে ওদের কথা মতো ফুচকা সেখানে নিয়ে গেল। ওরা মজা করে সবাই খাচ্ছে আর হেসে হেসে আড্ডা দিচ্ছে। এটা দেখে আকাশের অনেক পুরনো কোনো স্মৃতি মনে পড়ে গেল। আকাশ ফুচকা পছন্দ করে না, আর মাইশা জোর করে ধরে ওকে খাইয়ে দিচ্ছে। আকাশ ওর নাক ধরেই সেটা খাচ্ছে। এটা দেখে মাইশা হাসছে। আকাশ এক পলকে ওর হাসির দিকেই তাকিয়ে আছে। ভাই, রিমনের ডাকে আকাশের ঘোর ভাঙে। হ্যাঁ, আমাকে কি করতে হবে বলো? আকাশ রিমনের কথা শুনে ওর দিকে তাকালো। তখনই দেখে আরোহীরা খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে। এটা দেখে আকাশ চিৎকার করে বলে, ওই ম্যাডাম, টাকা না দিয়ে চলে যাচ্ছেন কেন? এটা শুনতেই সেখানে বসে থাকা বাকি সবাই আরোহীদের দিকে তাকায়। এটাতে আরোহীর কেমন জানি লাগে। সেখানে দাঁড়িয়ে একটু রাগী ভাব নিয়ে বলে, বাকির খাতে লিখে রাখ, পরে দিয়ে দিব। সরি ম্যাম, আমি আপনাকে চিনি না, তাই আপাতত বাকিটাও দিতে পারছি না। আরোহী একটু রেগে বলে, বেশি কথা বলবি তো তোর দোকানে এখানে থাকবে না। রিমন আকাশের কাছে এসে ফিসফিস করে বলে, ভাই ওকে যেতে দিন, ওর বাপের অনেক পাওয়ার, এখানে কার ওসির মেয়ে পরে কিন্তু ঝামেলা করতে পারে। আকাশ এটা শুনিয়ে মাথা নিচু করে কিছু একটা ভাবে আর বলে, ওই, এটা আপনার বাপের দোকান না যে আসবেন, খাবেন আর চলে যাবেন। এটা শুনে আরোহীর রাগের পরিমাণটা অনেক বেড়ে গেল। আরোহী যখন খুব রেগে যায় তখন ওর নাকের ডগা কাঁপতে থাকে। বর্তমানে সেটাই হচ্ছে। আরোহী রেগে আকাশের দিকে তেড়ে এলো। পকেট থেকে 100 টাকার একটা নোট আকাশের দিকে ছুঁড়ে দিয়ে বলে, কাজটা ঠিক করলি না তুই। আকাশ আরোহীর দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ, ভালো মেয়ে। বিকাল 4:03। লিটনের এক বন্ধু, নাম সবুজ। সে একটা ছোট ব্যাগ নিয়ে কলেজের পেছনটায় অপেক্ষা করছে। কিছু সময় পরে সেখানে 2টা ছেলে এলো। তাদের হাতেও ব্যাগ। ওকে। ছেলে দুটো হাতের ইশারাতে ওকে দেখালো। যখনই ওরা ব্যাগ পরিবর্তন করবে তখনই আদি সহ বেশ কয়েকজন ওদের ঘিরে ফেলে। এটা দেখে ওই ছেলে দুটোর মধ্যে একজন গান বের করে আদির দিকে তাক করতে একটা বড় কাঠ এসে ছেলেটার হাতে লাগে, যাতে করে ওর হাত থেকে গান ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। আকাশ চশমা মুছতে মুছতে সেখানে আসে। বেশ স্মার্ট লুকেই আছে সে বর্তমানে। বাতাসে চুলগুলো উড়ছে। হাতের ইশারায় ওদের অ্যারেস্ট করে নিয়ে যেতে বলে। আকাশ ওদের ব্যাগ খুলে দেখে একটাতে টাকা আর অন্যটাতে ছোট প্যাকেটে সাদা সাদা পাউডার। আকাশ একটা ছুরি দিয়ে একটা প্যাকেট ফুটো করে ছুরিটা জিভে লাগালো। আদি। জি স্যার। বেশ করা মাল তো এগুলো। স্যার, আমি কি একটু রাখবো তাহলে? আকাশ আদির দিকে তাকায়। আদি একটু ভয় পেয়ে বলে, সরি স্যার, মজা করছিলাম স্যার। লিটন ফোনে কথা বলা শেষ করতে রাগে ফোনটাই আছাড় মেরে দিল। লিটনের পাশে দাঁড়িয়ে ছিল ওদেরই কলেজের একজন প্রফেসর। সে লিটনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে লিটন? লিটন রাগে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, আমাদের লোক ধরা পড়েছে। আরে সমস্যা নেই তো, থানায় আমাদের লোক আছে, তাকে কল করো, আমি উকিলকে কল করছি।
লিটন রেগে প্রফেসরের গলা চেপে ধরে। মেজাজ পুরো খারাপ, তার উপর কানের কাছে তুই ঘ্যান ঘ্যান করছিস। প্রফেসরের চোখ বড় বড় হয়ে গেছে। লিটন এটা দেখে ওকে ছেড়ে দিল। প্রফেসর লিটনের থেকে কিছুটা দূরে গিয়ে ফ্লোরে বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। লিটন ওনার দিকে তাকায়। সরি স্যার, আমি এমনটা করতে চাইনি। আসলে ওটা শুনে মেজাজ খারাপ হয়ে গেছিল। আর ওকে নাকি পুলিশে না অন্য কেউ ধরেছে। তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আরেকবার যদি আমার সাথে এমন করিস আমি কিন্তু স্যারকে বলে দিব সব কিছু। লিটন স্যারের কাছে হাঁটু গেড়ে বসে বলে, আরে স্যার, সরি তো ভুল করেই করে ফেলেছি। এর জন্য স্যারকে কেন ডাকবেন? আদি সহ আরও একজন ওদের 3 জনকে চেয়ারের সাথে বেঁধে টর্চার করছে। আকাশ কিছুটা সামনে চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে ওদের কাছে পাওয়া জিনিসগুলো দেখছে। সবুজের ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছে। গ্যালারির ভেতর যেতেই দেখে সকালে সেই মেয়েটার সাথে ওর ছবি। এমন বিভিন্ন সবকিছু খুঁটিয়ে দেখতে থাকে। আদি পুরো ঘেমে ভিজে গেছে। আকাশের কাছে সে টেবিলের উপর রাখা পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে আকাশকে বলে, স্যার, এদের বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। আকাশ ফোনের দিকে তাকিয়ে বলে, কেন, এরা কি মেয়ে? আরে না স্যার, বলছি যে এদের গায়ে গন্ডারের চামড়া, এত মারছি তবুও কিছু বলছে না। এটা শুনে আকাশ আর মোড়া করতে লাগলো। টেবিলের উপর রাখা ওর গানটা হাতে নিয়ে একটা কাপড় দিয়ে সেটা পরিষ্কার করতে করতে সবুজের সামনে এসে দাঁড়ালো। মিস্টার সবুজ সাহেব, একটু কষ্ট করে বলুন তো আপনার বড় ভাইয়ের নাম কি? সবুজ আকাশের দিকে তাকিয়ে হাসে। ওর গাল দিয়ে রক্ত বের হচ্ছে। সবুজ ওর হাতের দিকে তাকায়। এটা দেখে আকাশ ওর হাতের দিকে তাকায়। আকাশ দেখে সবুজ ওকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। আকাশ সবুজের দিকে তাকিয়ে আছে। সবুজ হাসছে। ওর গাল দিয়ে রক্ত পড়ছে। আকাশ একটু মুচকি হেসে নিচ থেকে একটা লাঠি নিয়ে সবুজের মাথায় মেরে দিল। এতেই সবুজ জ্ঞান হারায়। পরের দিন ঠিক সময় মতো আকাশ ওর ঠেলা নিয়ে কলেজের সামনে চলে যায়। সবকিছু সেট করছিল, তখন রিমন সেখানে চলে এসে আকাশকে সাহায্য করতে থাকে। আকাশ ওকে মানা করেছিল, তবে কে শুনে কার কথা। বাড়িতে তোমার কে কে আছে? রিমন মুচকি হেসে জবাব দেয়, বাবা, মা, দাদি আর 3টা বোন। তুমি কি সবার বড়? না, মেজো আমি। আকাশ রিমনের সাথে কথা বলতে ব্যস্ত। তখন সেখানে কয়েকজন গুন্ডা টাইপ ছেলে আসে। ওদের সাথে আরোহীও আসে। ওদের দেখে কলেজের স্টুডেন্ট মনে হচ্ছে না। ওরা কিছু না বলে সাজিয়ে রাখা চেয়ারগুলো এদিক ওদিক ছুটতে থাকে। আকাশ চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে আছে। আরোহী ওদের সামনে এসে হাসতে থাকে। তোর কত বড় কলিজা, তুই আমাকে অপমান করিস? আজ দেখ তোর কি হালটাই না করি, শালা ছোট লোকের বাচ্চা। রিমন ভয় পেয়ে আকাশকে বলে, বলেছিলাম ভাই কালকে ও মনটা না করতে, এখন ওরা এসব কিছু ভেঙে চুরমার করে দিয়ে যাবে। আকাশ রিমনের কথায় কান্না দিয়ে আরোহীর দিকে তাকিয়ে আছে। ছেলেগুলো এবার লাঠি দিয়ে চেয়ারগুলো ভাঙতে থাকে। আকাশের দলের লোকগুলো এদিকে এগোতেই আকাশ হাতের ইশারায় ওদের থামতে বলে। ফোনটা নিজের বুক পকেটে রেখে আরোহীর দিকে একটু এগিয়ে গিয়ে বলে, এসবের মানে কি? এভাবে বাংশুর করছেন কেন? দেখুন, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। এটা শুনে আরোহী হো হো করে হেসে ওঠে। রিমন ওর মাথায় হাত দেয়। কি করবি? পুলিশ কমপ্লেন? যা না, কর কর, দেখবি উল্টো তোকে 14 শিকের ভিতরে ভরে দেব। পেছন থেকে রিমন বলে ওঠে, ভাই ওর বাবাই পুলিশ। আপনার বাবা পুলিশ? তো তাই বলে এভাবে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না? আরোহী তাচ্ছিল্য করে হাসলো শুধুমাত্র। আকাশ পেছন ফিরে রিমনের দিকে তাকিয়ে বলে, এর নাম কি? আরোহী। আকাশ ওর বুক পকেট থেকে অর্ধেক বের হওয়া ফোনটা হাতে নিয়ে ভিডিও চালু করে আরোহীর দিকে ধরল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আরোহীকে। ওই আরোহী এসব যদি এখনই না থামান তাহলে আমি এটা ফেসবুকে ছেড়ে দেব। আরোহী ফোনের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে যায়। সাথে রাগের মাত্রাটা আকাশচুম্বী হয়ে গেল। আরোহী ওর ফোনটা বের করে কাকে কল দিয়ে ফোন কানে ধরে। পাপা? রায়হান চৌধুরী একটা সম্মেলনে ভাষণ দিচ্ছে। তখনই ওনার পিয়ের কাছে থাকা ফোনটা বেজে উঠল। ফোন স্ক্রিনে ভেসে উঠল আদির নাম। পিয়ে রায়হান চৌধুরীর কানে কানে সেটা বললে উনি নিচু হয়ে ফোনটা কানে নেয়। আর কিছু সময় পর চিৎকার করে বলে, কি? পুলিশ স্টেশনের পুলিশের গাড়ি এসে থামলো। একজন আকাশের হাত ধরে নামালো। আকাশের হাতে হাত কড়া পরানো।
কিছু সময় আগে আরোহীর বাবা আসলাম শিকদার এসে আকাশকে বিনা কারণে গ্রেফতার করে। আকাশ জানতে চেয়েছিল তার অপরাধটা কি, তবে তিনি সেটার উত্তরে বলে, থানাতে গেলেই জানতে পারবি কি অপরাধ করেছিস। আকাশ সেখানে থাকা ওর লোকদের হাতের ইশারায় আদিকে কল করতে বলে। আকাশকে ধরে টানতে টানতে থানার ভেতর নিয়ে গেল। আসলাম শিকদার ওনার টুপি খুলে হাতে নিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে থানার ভেতর ঢুকতে একজন পুলিশ তার দিকে দৌড়ে এসে একটা কাগজ দেয়। আসলাম শিকদার সেটা নিয়ে বলে, এটা কিসের কাগজ? পুলিশটা কিছু না বলেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলাম কাগজটা পড়তেই মাথায় হাত দেয়। হায় হায়, এটা হতেই পারে না। দৌড়ে নিজের কেবিনে চলে যায়। কাগজটা টেবিলের উপর রেখে পুলিশ কমিশনারের কাছে কল দেয়। কাগজটা তার বরখাস্তের লেটার, কোনো কারণ ছাড়া তাকে সাসপেন্ড করা হয়েছে। হ্যালো স্যার, এটা কি স্যার? মানে আমাকে সাসপেন্ড কেন স্যার? দেখো আসলাম, এতে আমার কোনো হাত নেই, ওপর থেকে অর্ডার এসেছে। আরেকটা কথা, যাকে অ্যারেস্ট করে এনেছো তাকে এখনই ছেড়ে দাও। চাকরি ফেরত পেতে হলে ওর কাছে ক্ষমা চাও। আসলাম শিকদার ফোন কেটে দিয়ে হতাশ হয়ে সেখানে বসে পড়ে। শরীর পুরো ঘেমে ভিজে গেছে। পরক্ষণে মনে পড়ে আকাশের কথা। দৌড়ি আবার বাইরে চলে আসে। চোখে মুখে ভয় নিয়ে আকাশের সামনে এসে দাঁড়ালো উনি। হাবিলদারকে উদ্দেশ্য করে বলে, জলদি হাত করার চাবিটা নিয়ে এসো। আকাশের দিকে তাকিয়ে বলে, সরি স্যার, আসলে ভুল করে ফেলেছি। হাবিলদার চাবি আনতে আসলাম হাত করা খুলে দিল। মাথা নিচু করে বলল, স্যার আমার চাকরি স্যার। আপনার মতো আইনের লোক হয়ে বেআইনি কাজ করার জন্য উপযুক্ত শাস্তি এটা। আগে ভালো মানুষ হতে শিখুন, পরে মানুষের সেবা করার কথা ভাববেন। আসলাম শিকদারের লজ্জায় মাথা নত হয়ে গেল। আকাশ চলে যাচ্ছিল, তখন উনি পিছু ডেকে বলে, স্যার আপনি আসলে কে? এসব কি করে করলেন? আকাশ মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে, আমি একজন সাধারণ মানুষ, শুধু অন্যায়ের বিরুদ্ধে একটু লড়াই করি। থানা থেকে বের হতেই আকাশ দেখে কিছুটা দূরে আদি সহ তার টিমের সবাই দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। আকাশ হাতের ইশারাতে সবকিছু ঠিক আছে বলে সেখান থেকে হাঁটা শুরু করলো। জাহানারা বেগম খুব রেগে আছে। যখন থেকে জানতে পেরেছে আকাশকে পুলিশে ধরেছিল, তখন থেকে বকবক করে যাচ্ছে। রায়হান চৌধুরী এটা সহ্য না করতে পেরে কানে হেডফোন লাগিয়ে সোফাতে বসে ফাইল ঘাটাঘাটি করছে। তখনই আকাশ বাড়িতে এলো। আকাশকে দেখে জাহানারা বেগম দৌড়ে ওর কাছে আসে। আকাশ, তুই ঠিক আছিস তো? পুলিশ তোর কিছু করেনি তো? আকাশ জাহানারা বেগমের দিকে একটু তাকিয়ে কোনো উত্তর না দিয়ে চলে গেল। এটা রায়হান চৌধুরীর চোখ এড়ালো না। আকাশের এমন করাতে জাহানারা বেগমের মুখটা কালো হয়ে গেল। আকাশ সিঁড়ি বেয়ে উপরে উঠছে আর জাহানারা বেগমের কথা ভাবছে। আকাশ ওনাকে এত ইগনোর করে, তবুও বারবার তার কাছেই চলে আসে। কেমন জানি মায়া লাগে এখন আকাশের জাহানারা বেগমের মুখের দিকে তাকালে। আরোহীর মা বেঁচে নেই, ছোট থাকতে ওর মা মারা গেছে। মেয়ের কথা ভেবে আসলাম শিকদার দ্বিতীয় বিয়ে করেনি। আরোহী সোফায় বসে গেম খেলছিল। তখনই কলিং বেল বেজে ওঠে। কাজের মহিলা গিয়ে দরজা খুলে দিল। আরোহী গেম খেলছিল, হঠাৎ মাথা উঁচু করতে ও নজর পড়ে মাত্র বাড়িতে আসা ওর বাবার দিকে। মুখটা শুকিয়ে কেমন কাঠ হয়ে গেছে। কপালে নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে তার। তাকে দেখে মনে হচ্ছে সে কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তিত। আরোহী ওর বাবাকে আগে কখনো এমন অবস্থায় দেখেনি। আরোহী ফোন রেখে উঠে ওর বাবার কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? আসলাম শিকদার ওর মেয়ের মাথায় হাত বুলিয়ে কিছু না বলেই সেখান থেকে ওনার রুমে চলে যায়। পরের দিন আরোহী কলেজের গেটের সামনে আকাশের দোকান দেখতে না পেয়ে অনেকটাই খুশি হয়। মনে মনে বলতে থাকে, আমার সাথে লাগতে এসেছিল শালা, এখন জেলে পচে মার। ক্লাস শেষ করে কলেজ থেকে বাড়িতে ফিরে দেখে ওর বাবা সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। আরোহী ওনার পাশে গিয়ে বসলো। পাপা? আসলাম মাথা তুলে ওর মেয়ের দিকে তাকালো। কিছু বলবি? কি হয়েছে তোমার? তোমাকে এমন মোড়মোড়া দেখাচ্ছে কেন? আর তুমি আজকে থানায় যাওনি কেন? আসলাম শিকদার একটু চুপ হয়ে যায়। কি হলো পাপা, কিছু বলছো না যে? আসলাম শিকদার নরম সুরে ওর মেয়ের দিকে তাকিয়ে বলে, গতকাল আমার চাকরি চলে গেছে রে মা। এটা শুনে আরোহী অনেকটা অবাক হয়। পরক্ষণে মুচকি হেসে বলে, মজা করছো কেন? বলো না কি হয়েছে তোমার।
আসলাম শিকদারের চেহারার কোনো পরিবর্তন না দেখে আরোহী ওর চোখ বড় বড় করে ওর বাবার দিকে তাকায়। মানে এটা সত্যি? তুমি মজা করছো না, রাইট? আসলাম শিকদার মাথা নাড়ায়। মানে কি করে কি? গতকাল তো সব ঠিকই দেখলাম। আসলাম শিকদার ওর মেয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত হয়ে বলল, মা, সত্যি করে একটা কথা বলতো, গতকালকের ওই ছেলেটাকে? আর সত্যি কি ওই ছেলে তোকে মারার হুমকি দিয়েছিল? বাবার এমন প্রশ্নে মেয়ের মুখের রং পরিবর্তন হয়ে যায়। এটা দেখে আসলাম শিকদারের বুঝতে বাকি রইল না। আসলে পাপা, ছেলেটাকে আমি এতটা ভালো করে জানি না। আমাদের কলেজে গেটের বাহিরে সামান্য একজন ফুসকাওয়ালা মাত্র। আমার মনে হয় না ও একজন সাধারণ ফুসকাওয়ালা। কিছু তো আছে, না হলে ওর জন্য আমাকে এভাবে চাকরি হারাতে হতো না। আরোহী এটা শুনে অনেকটাই অবাক হয়ে বলে, কি? ওই ফুসকাওয়ালার জন্য তোমার চাকরি গেছে? আসলাম শিকদার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আরোহী ওর বাবার কথায় একটু হেসে বলে, কি যে বলো না, ওর কি ক্ষমতা আছে তোমার চাকরি কেড়ে নেওয়ার? আসলাম শিকদার আরোহীর কথার কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ আরোহীর দিকে তাকিয়ে রইল। আজ আকাশের মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আজকে আকাশ ছুটি নিয়েছে সব কিছু থেকে। খুব সকালে উঠে ফজরের নামাজ পড়িয়ে মায়ের কবরের কাছে চলে গিয়েছিল। কবর জিয়ারত করে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছে, সেখানে এলো। সবকিছু শেষ করতে করতে বিকাল হয়ে এসেছে। আকাশ রাস্তার পাশে বানানো একটা বেঞ্চে বসে আছে। তখন আকাশের কপালে এক ফোঁটা বৃষ্টির পানি এসে পড়ল। দেখতে দেখতে শুরু হয়ে গেল বৃষ্টি। আকাশ কাউকে ওয়াদা করেছিল বৃষ্টি হলেই ও তার কাছে চলে আসবে। ওয়াদা মতো আকাশ সেখানে চলেও এসেছে। হাত দিয়ে ছুঁয়ে দিল মায়েশা লেখাটার উপরে। তোমাকে দেওয়া ওয়াদা আমি কিন্তু রেখেছি, তবে হ্যাঁ, আগেই মাফ চেয়ে নিচ্ছি, কারণ গোলাপ ফুল পাইনি, তাই তোমার আরেকটা প্রিয় ফুল জবা এনেছি। না, এরা চুরি করে না। আকাশ ফুলটা মায়েশার কবরের উপর রাখল। কবরের উপর হাত রেখে আকাশ বলে, ওই পাখি, ভালো আছো তো তুমি? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার কি হবে বলো? তবে একটা কথা কি জানো, আজকাল না তোমার কথা খুব মনে পড়ে, খুব মিস করি তোমাকে। আকাশের চোখের পানি আজকেও বৃষ্টির মিষ্টি পানিতে নোনতা করে দিচ্ছে। হঠাৎ আকাশের কানে এলো কারো গুনগুন আওয়াজ। আকাশ কান খাড়া করে শুনতে পায় কোনো মেয়ের চাপা কান্নার আওয়াজ। আওয়াজটা কোন দিক থেকে আসছে দেখতেই আকাশ দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। দেখে কিছুটা দূরে একটা মেয়ে একটা কবরের কাছে বসে কান্না করছে। আকাশ মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলে, এই যে শুনছেন? মেয়েটা আকাশের কথা শুনে ঘুরে তাকায়। আকাশ দেখে এটার কেউ না, কলেজের সেই মেয়েটা আরোহী। কান্না করতে করতে চোখ লাল করে ফেলেছে। আকাশ একটু অবাক হয়ে বলে, আরে আপনি? আরোহী একটু অবাক হয় আকাশের কথা শুনে, একটু কাদু কাদু গলায় বলে, আপনি আমাকে চেনেন নাকি? আজ কেন জানি দুপুরের পর থেকে আরোহীর ওর মায়ের কথা খুব করে মনে পড়ছিল। অনেক সময় স্থির হয়ে কবরের পাশে বসেছিল, কিন্তু একটা সময় নিজেকে ধরে রাখতে পারেনি, কান্না করে দেয়ও। আর তখনই বৃষ্টি শুরু হয়। আকাশ আরোহীর কথায় হতমত খেয়ে বলে, না, আমায় কি করে চিনবেন আপনি? আরোহীও সেটাই ভাবছে, কারণ যে ওর সামনে দাঁড়িয়ে আছে তাকে এর আগে সে কখনো দেখেনি। না দেখেছে, তবে অন্য অবতারে দেখেছে। না, বলছি যে সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, আর এলাকাটাও ভালো না। তারপর আপনি একটা মেয়ে, তাই আপনার এখন বাসায় যাওয়া উচিত। আরোহী আকাশের দিকে তাকালো আর চোখ মুখ ঠিক করে বলে, আমার কথা আপনাকে ভাবতে হবে না, আপনি নিজের কথা ভাবুন। আকাশ আরোহীর কথা শুনে চুপচাপ হয়ে যায়, ভাবতে থাকে, হ্যাঁ রে, মেয়ে জাতি কত জলদি না এরা রং বদলায়। মাত্র কান্নায় করছিল কষ্টে, আর এখন চোখের মুখে রাগ। আকাশ কবরটার দিকে তাকায়, সেখানে লেখা লাইবা বেগম। কে উনি? আপনার আম্মু নাকি অন্য কেউ? আরোহী চোখ ছোট ছোট করে বলে, আশ্চর্য, কে আপনি? আর এসব আপনাকে আমি কেন বলতে যাব? দেখুন, মায়ের কবরের কাছে আছি বলে আপনাকে কিছু বলতে পারছি না, না হলে। এরই মধ্যে হঠাৎ আকাশ বিদ্যুৎ চমকে অনেক জোরে মেঘ ডেকে উঠল। আরোহী ভয় পেয়ে আকাশের কাছে গিয়ে ওর হাত ধরে চোখ বন্ধ করে আছে। আরোহীর হঠাৎ এমন করাতে আকাশ একটু অবাক হয়ে যায়। আরোহীর মুখের দিকে আকাশ তাকালো।
কত সুন্দর না সে দেখতে, তবে ভেতরটা পুরোটাই রাগ দিয়ে ভরা। তবে আকাশ আজ আরোহীর অন্য আরেক রূপ দেখল। অনেকটা সময় কেটে গেছে, আরোহী ওর চোখ বন্ধ করে আছে। আমি কি বেঁচে আছি এখনো? জি, এখনো তো আপনার নিঃশ্বাস চলছে বলে মনে হচ্ছে। এটা শুনে হঠাৎ ওর মনে পড়ে ও কি করেছে। ভয় পেয়ে ছেলেটাকে চোখ খুলে সামনে তাকায়। ও দেখে ও ছেলেটার অনেক কাছে দাঁড়িয়ে ওর হাত ধরে দাঁড়িয়ে আছে। হাতটা ছেড়ে দিয়ে এক লাফে কিছুটা দূরে সরে যায়। আরোহী কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজের সামনে আকাশ সেম ঠেলা নিয়ে উপস্থিত হয়ে যায়। সবকিছু ঠিকঠাক করছে আর তখনও দৃষ্টিতে আশেপাশে নজর রাখছে। লিটন ওর বাইক নিয়ে মাত্র কলেজে প্রবেশ করেছে। তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আকাশের সাথে ওর চোখাচোখি হলো। গত পরশুদিন লিটন আকাশকে গ্রেফতার হতে দেখেছে, কিন্তু আজ সে সেম স্থানে কি করে? এটা ভাবতে ভাবতে সে কলেজের ভেতরে গেল। রিমন আকাশকে দেখে অনেকটা অবাক হয়ে দৌড়ে আসে। ভাই আপনি ঠিক আছেন তো? আকাশ রিমনকে দেখে একটু হেসে বলে, আমার আবার কি হবে? ওই দিন দেখলাম আরোহীর বাবা মানে ওসি আপনাকে টানতে টানতে এখান থেকে নিয়ে গেল। জানেন, এটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম আমি। আকাশ রিমনের কথা শুনে একটু মুচকি হাসলো। ভাই আপনি সারা পেলেন কি করে? কি জানি নিয়ে গিয়ে বসিয়ে রাখছিল, সন্ধ্যার দেখে বলে চলে যেতে। গতকাল আসেননি দেখে আরো ভয় করছিল, মনে হচ্ছিল ওরা আপনার সাথে কি না কি করেছে। তবে এখন আপনাকে দেখে ভালো লাগছে। লিটন বাইক রেখে কিছুটা দূরে বসে থাকা আরোহীর দিকে গেল। আসার সময় ওই ফুচকাওয়ালাকে দেখলাম, তোর বাপ ওকে এত জলদি ছেড়ে দিছে কেন? আরোহী কি বলবে ভেবে পাচ্ছে না। এদিকে ওর বাবা যে একজন সামান্য ফুচকাওয়ালার জন্য সাসপেন্ড হয়েছে সেটাও বলতে পারছে না। ও নাকি পাপার পায়ে পড়ে কান্না করেছিল, এজন্য পাপার দয়া হয় আর ওকে ছেড়ে দেয়। এটা শুনে লিটন চোখ ছোট ছোট করে গেটের দিকে তাকায়। আজকে আকাশ খেয়াল করেছে তার দোকানে এসে অনেক ছেলেরা চুপি চুপি ড্রাগ কেনাবেচা করছে। এটা দেখে আকাশ ওদের দিকে এগিয়ে গিয়ে বলে, মামা আপনাদের কি দেব? ছেলেগুলো একটু নড়ে চড়ে বসে আকাশের দিকে তাকায়। ওদের ভেতর একজন ছেলে বলে, পরে অর্ডার দিচ্ছি, যা গিয়ে নিজে কাজ কর। আকাশ এদের কাছে এসেছিল শিওর হতে এরা সত্যি কি ড্রাগ লেনদেন করছে কি না। সে দেখলো সামনে বসা ছেলেটার কাছে একটা ব্যাগ আছে আর সেটা ড্রাগ দিয়েই ভর্তি। আকাশ কিছুটা দূরে এসে ওর লোকদের ইশারা করলো। কয়েকজন এগিয়ে এসে এদের ধরে নিয়ে চলে গেল। দোকানে তেমন লোকজন না থাকায় এটা কেউই দেখতে পেল না। আকাশ পিছে ফিরতেই দেখে রিমন চোখ বড় বড় করে ওই ছেলেদের ধরে নিয়ে যাওয়ার দিকেই তাকিয়ে আছে। আকাশ রিমনকে দেখে একটু অবাক হয়, খটকা লাগে। সে কিছু বুঝে গেল না তো। ওদের ওনারা ওভাবে ধরে নিয়ে গেল কেন? আমিও তো সেটাই ভাবছি। তা তুমি এখানে ক্লাস শেষ নাকি? ভাইয়া আমার মনে হচ্ছে ওরা পুলিশের লোক। ওরা জেনে গেছে ওই ছেলেগুলো মাদকের ব্যবসা করে। আকাশ রিমনের দিকে তাকিয়ে ইনোসেন্ট ভাবে বলে, কি বলো, সত্যি নাকি ওই ছেলেগুলো মাদক ব্যবসায়ীর? আপনি তো এখানে নতুন তাই কিছুই জানেন না। এখানে এটা নর্মাল মানে সাধারণ কাজ। আকাশ রিমনের দিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে বলে, আচ্ছা এদের বসটাকে মানে এরা কার কথা অনুযায়ী কাজ করে সেটা জানো? রিমন কিছু বলবে তার আগেই লিটন সেখানে চলে এলো। ওই এখানে একটা ছেলে ছিল লাল শার্ট পরা, তাকে দেখেছিস তোরা? লাল শার্ট পরা ছেলেটা হচ্ছে সেই ছেলে যার কাছে ব্যাগ ছিল। রিমন একটু ভয় পেয়ে গেল লিটনকে এভাবে হঠাৎ এখানে দেখে। এটা শুনে আকাশের মনে একটু খটকা লাগে। আকাশ একটু ভালো করে লিটনের দিকে তাকায়। না ভাই, লাল শার্ট পরা কাউকেই তো এখানে দেখি নেই। লিটন এদিক ওদিক তাকিয়ে ওখান থেকে চলে গেল। আকাশ ভালোভাবে খেয়াল করেছে লিটনের কপালে ভাঁজ পড়েছিল এদিক ওদিক তাকানোর স্টাইলে। বেশ চিন্তিত দেখাচ্ছিল ওকে। আকাশ লিটনের যাওয়ার দিকেই তাকিয়ে আছে। বলছিলেন না ওরা কার কথায় কাজ করে, ওই হলো সে। আকাশের ধারণাটাই ঠিক হলো। সে প্রথম দিন থেকেই ও লিটনকে দেখে বুঝেছিল এ কোনো না কোনো খারাপ কাজের সাথে যুক্ত। 3 দিন পর আকাশ অনেক ইনফরমেশন জোগাড় করেছে এই কলেজ সম্পর্কে। এখানে মেয়ে স্টুডেন্টদের সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করা হয়, অস্বাভাবিক আচরণ করা হয় ওদের সাথে, যার কারণে এখন পর্যন্ত 23 জন ছাত্রী সুইসাইড করেছে। কলেজের সুনাম নষ্ট হবে বিধায় প্রিন্সিপাল টাকা দিয়ে কেসগুলোকেই ধামাচাপা দিয়ে দেয়।
ক্যান্টিনে মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়া হয়। এখন পর্যন্ত 80 জনের বেশি ছাত্রছাত্রী ফুড পয়জনিংয়ের শিকার হয়েছে। এই কলেজ বাংলাদেশের মধ্যে অনেক নাম করা। এখানে ভর্তি হতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, অথচ কলেজটাই সরকারি। সব টাকা কলেজ প্রিন্সিপালের পকেটে ঢুকে। আর সব থেকে বড় বিষয় ড্রাগ। কলেজের অডিটোরিয়ামের পেছনে একটা রুমে নাকি অনেকগুলো ড্রাগ রাখা আছে। সুবুজের চোখ মুখ ফুলে আছে এখনো, চেয়ারের সাথে ওরা বেঁধে রাখা। শরীর অনেক দুর্বল হয়ে পড়ায় মাত্র ওর চোখ দুটো লেগে এসেছিল। তখনই সেখানে আকাশ চলে আসে। দেখে বোঝা যাচ্ছে বেশ রেগেই আছে। সবুজ আকাশকে দেখে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকালো। আকাশ টেবিলের উপরে রাখা পিস্তলটা হাতে নিয়ে বলে, সবুজ আকাশকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। সে কিছু বলবে তার আগেই আকাশ ওর পায়ে একটা গুলি করে দেয়। সবুজ ব্যথায় চিৎকার করে ওঠে। আকাশ সবুজের কাছে গিয়ে বলে, আমি জেনে গেছি তোর আসল বাপকে, এখন তুই শান্তিতে মরতে পারিস। এটা বলেই আকাশ ওর বুকে পিস্তল ঠেকায়। সবুজ কাঁপা কাঁপা গলায় বলে, স্যার আমাকে মারবেন না। আমি মরে গেলে আমার অসুস্থ মায়ের দেখাশোনা কে করবে? স্যার প্লিজ দয়া করুন। আকাশ ওর মায়ের কথা শুনে ওর দিকে তাকালো। একটু খারাপও লাগলো। এমন একটা যুক্তি দেখা যার জন্য তোকে আমি ছেড়ে দেব। সবুজ একটু ভেবে বলে, স্যার আমার ফোন। আকাশ সবুজের কথা মতো ওর ফোনটা নিয়ে একটা ফোল্ডারে গেল। স্যার এই ফাইলটা রিনেম করে ভিডিও বানান। আকাশ সবুজের কথা মতো ওই ফাইলটার শেষে MP4 যোগ করে ওকে করলো, আর সাথে সাথে সেটা একটা ভিডিও হয়ে যায়। বাহ, বুদ্ধি আছে তোর, বলতে হবে। আকাশ ভিডিওটা প্লে করলো। সেখানে 3 জনকে দেখা যাচ্ছে। 2 জন দাঁড়িয়ে আর ওদের সামনে একজন বসে আছে, যার চেহারাটা অন্ধকারের মতো কালো হয়ে আছে। সকাল থেকেই আসলাম শিকদার আকাশের দোকানে বসে আছে। কিছু সময় পর পর আকাশের দিকে তাকাচ্ছে, কিন্তু আকাশ সোনার দিকে একবারও তাকাচ্ছে না। আসলাম শিকদার ভেবেই নিয়েছে আজ সব কিছু নিয়ে কথা বলে এখান থেকে যাবে সে। যেই ভাবা সেই কাজ। উনি বসা থেকে উঠে দাঁড়ালো। ঠিক তখনই দোকানের সামনেই একটা গাড়ি এসে থামলো। আকাশ, আসলাম শিকদার সহ দোকানের সামনে চেয়ারে বসে থাকা সবাই সেদিকে তাকিয়ে আছে। ড্রাইভার নেমে দৌড়ে এসে পাশের দরজা খুলে দিল। গাড়ি থেকে নেমে এলো জাহানারা বেগম, হাতে একটা টিফিন বাটি। এটা দেখে আকাশ ড্রয়ার থেকে ফোনটা বের করে আজকের তারিখ দেখে, আজ 10ই অক্টোবর। এটা দেখতেই আকাশ আস্তে করে বলে ওঠে, শিট। আজ আকাশের জন্মদিন। এই দিনে আকাশ যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাক না কেন, জাহানারা বেগম আকাশের কাছে চলে আসবে। নিজ হাতে বানানো পায়েস না খাইয়ে সেখান থেকে যাবেনি না। আকাশ রাগী চোখে কিছুটা দূরে দাঁড়িয়ে হাসতে থাকা আদির দিকে তাকায়। আকাশের এমন লুক দেখেই ওর মুখের হাসিটা চলে যায়। জাহানারা বেগম আসলাম শিকদারকে পাশ কাটিয়ে আকাশের কাছে চলে এলো। ওনার কেন জানি এই মহিলাকে চেনা চেনা লাগলো। কোথায় জানি ইনাকে সে দেখেছে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ওনার মুখটা হা হয়ে যায়। হ্যাপি বার্থডে আকাশ। আকাশ জলদি এগিয়ে এসে জাহানারা বেগমের থেকে টিফিনটা নিল। জাহানারা বেগম আকাশের দিকে হেসে তাকিয়ে আছে। আকাশ ওনার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে 1 চামচ পায়েস মুখে নিল। সে যত জলদি খাবে জাহানারা বেগম তত জলদি এখান থেকে চলে যাবে। তার উপর কোনো সিকিউরিটি গার্ড ছাড়াই এখানে চলে এসেছে। আকাশ খেয়ে আস্তে করে বলে, ওকে, হ্যাপি এবার। জাহানারা বেগম একটু মুচকি হেসে সেখান থেকে চলে যাচ্ছে। তখনই আকাশের চোখ যায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে। ছেলেটা জাহানারা বেগমের দিকে পিস্তল তাক করে আছে। আকাশ ছেলেটার দিকে তাকাতেই চোখ বড় বড় করে চিৎকার করে বলে, মা। জাহানারা বেগম যেন ওনার কানকে বিশ্বাস করতে পারছে না। হঠাৎ আকাশ তাকে মা বলে ডাকবে সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। উনি অবাক হয়ে ঘুরে আকাশের দিকে তাকালো। উনি দেখে আকাশ মা মা বলে চিৎকার করছে। এটা দেখে ওনার চোখ দুটি ভরে এলো। কতদিন ধরে সে অপেক্ষা করে আসছে এই দিনটার জন্য। আজ তার অন্য কোনো দিকে খেয়াল নেই। আকাশ যে বারবার তাকে হাতের ইশারাতে নিচু হতে বলেছে সেটা সে দেখছেই না। তিনি শুধু মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ জাহানারা বেগমের এমন ভঙ্গি দেখে দৌড়ে তার কাছে যেতে গেলেই ছেলেটা গুলি চালিয়ে দেয়। পুরো দোকানে বসে থাকা মানুষ এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে।
আসলাম শিকদার সেখানে মাটিতে বসে আছে। আদি ছেলেটাকে মাটিতে ফেলে ধরে রেখেছে। আকাশ জাহানারা বেগমের দিকে তাকিয়ে আছে। কি সমস্যা আপনার? হ্যাঁ, কানে শুনে না নাকি? জাহানারা বেগম আকাশের দিকে তাকিয়ে এখনো মুচকি হাসছে। আকাশ ওর ভ্যানের দিকে তাকিয়ে দেখে এক পাশের গ্লাস ভেঙে গেছে, কারণ গুলিটা ওখানেই লেগেছে। আর একটু দেরি হলে যে কি হয়ে যেত, কি দরকার ছিল গার্ড চারেভাবে এখানে আসার? আপনার কিছু হলে বাবার কি হতো সেটা ভেবেছেন একটাবারও? আমি দেখেছি সবসময় আপনি নিজের মর্জি চলেন, যখন যা মন চায় সেটাই করেন। এটা আপনার খুব বদ অভ্যাস। জাহানারা বেগম কিছুই বলছে না, মাথা নিচু করলো। বদলে ফেলবো। হ্যাঁ, এটাই করেন, সেটাও খুব জলদি। এখন বাসায় যান। জাহানারা বেগম সেখান থেকে চলে যাচ্ছে। যাওয়ার আগে পিছে ফিরিয়ে আকাশের দিকে তাকালো, দেখে সে আদির দিকে হেঁটে যাচ্ছে। জাহানারা বেগমের দিকে গুলি ছোড়া ছেলেটা বিরোধী দলের নেতা করিম মোল্লার ছেলে। রায়হান চৌধুরীর সাথে পাঙ্গা নেওয়াতে গত 3 বছর ধরে সে জেলেই পৌঁছে মরেছে। গাড়ি চলছে। জাহানারা বেগম কিছু সময় পর পর ওনার চোখ মুছছে। ব্যাগ থেকে ফোন বের করে রায়হান চৌধুরীকে কল করলেন তিনি। রায়হান চৌধুরী একটা মিটিংয়ে ছিল। স্ত্রীর কল পেয়ে উনি রিসিভ করলেন। হ্যাঁ বলো। জানো আজকে না। জাহানারা বেগমের এমন কান্না করতে থাকা ভাঙা কণ্ঠ শুনে রায়হান চৌধুরী একটু ভয় পেয়ে যায়। তুমি ঠিক আছো তো? ও আজকে আমাকে মা বলে ডেকেছে। রায়হান চৌধুরী এটা শুনতে শান্ত হয়ে যায়। হাতের ইশারায় রুম থেকে সবাইকে বের হয়ে যেতে বলে। কিছু সময় পরে জাহানারা বেগম ফোনটা রেখে চোখ মুছে বাইরের দিকে তাকায়। আকাশ একটা চেয়ারে বসে ভাবছে সে আজকে জাহানারা বেগমকে মা বলে ডেকেছে। আকাশ তখন অনেক ছোট, যখন ওর বাবা জাহানারা বেগমকে বিয়ে করে। রায়হান চৌধুরী গিয়েছিল ওনার এক বন্ধুর বোনের বিয়েতে, কিন্তু সেখানে গিয়ে নিজেই বিয়ে করবে আসবে এটা কখনো আকাশের আসল মা আমেনা বেগম ভাবতেই পারেনি। আমেনা বেগম প্রায় সময় অসুস্থ থাকে। রুমের ভেতর আকাশ ওর বাবা আর মাকে ঝগড়া করতে দেখে, আর বাইরে ড্রয়িং রুমে সোফাতে বসে আছে নতুন বধূর সাজে জাহানারা বেগম। আকাশ রুমের মধ্যে আসতেই আমেনা বেগম ওকে ঘর থেকে বের করে দিয়ে দরজা দিয়ে দেয়। কিছু সময় পরে রায়হান চৌধুরী রেগে রুম থেকে বের হয়ে যেতেই আকাশ রুমের মধ্যে প্রবেশ করে। আকাশ দেখে ওর মা বিছানার এক কোনায় চুপচাপ বসে আছে। চোখের কোনাতে পানি ভিড় করেছে, কিন্তু ঝরে পড়ছে না। আকাশ প্রায় সময় দেখত ওর বাবা ওর নতুন মায়ের সাথে বেশি সময় কাটাতো, হেসে হেসে কথা বলতো, যেটা আকাশের সহ্য হতো না। জাহানারা বেগম আকাশের কাছে আসতো, পাশে বসতো, কথা বলার চেষ্টা করত, কিন্তু আকাশ ওনাকে পাত্তাই দিত না। এটার 3 মাস পরে আমেনা বেগম মারা যায়। আকাশ সেদিন একেবারে এতিম হয়ে যায়। জাহানারা বেগমের প্রতি ঘৃণাটা আরও বেড়ে যায় ওনার। আকাশের হাতে থাকা ঘড়িটার অ্যালার্ম বেজে ওঠে, এতে ওর ঘোর কেটে যায়। এসব ভাবতে ভাবতে কখন যে ওর চোখটা ভিজে গেছে সেটাও টেরই পায়নি। আকাশের কাছে আদি আসে। স্যার, এটাই সময়, এখনই আমাদের যেতে হবে। এমনিতেই বাইরে এসব গোলাগুলিতে ওরা সবাই সাবধান হয়ে গেছে। আকাশ সব লোক একসাথে হলো। ওরা মোট 6 জন, আর অন্য 4 জন সিআইডির লোক। গেট দিয়ে ওরা সাধারণ মানুষের মতোই প্রবেশ করলো। কলেজের ভেতরের পরিবেশ অনেকটাই শান্ত। অবশ্য তেমন কেউ জানে না বাইরে গোলাগুলি হয়েছে, কারণ ওই সময় আকাশের লোকেরা পরপর কয়েকটা বাজি ফুটিয়েছিল, যাতে করে সবাই বুঝে ওটাও বাজির শব্দ ছিল। আদি সহ 4 জন গেল কলেজের পেছনের দিকে, আর বাকি 4 জন আকাশের সাথে। কলেজের ভেতর কোনো ছেলে মেয়েই নেই। এটা দেখে আকাশ অনেকটা অবাকই হয়, কারণ কিছুটা সময় আগেই কলেজে সবাই ছিল। প্রিন্সিপালের রুমের সামনে আসতেই দেখে উপরে সিসি ক্যামেরা লাগানো। আকাশ হাত নেড়ে হাই বলে। দরজা খুলে ভেতরে যেতেই দেখে আদি সহ বাকি 4 জন হাতে পিস্তল নিয়ে রেডি হয়ে অডিটোরিয়ামের দরজার কাছে এলো। 3 বলার সাথে সাথে দরজা খুলবেন, ওকে? সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। 1, 2, 3। একজন দরজা খুলতেই আদি সহ বাকি সবাই অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করে। ভেতরে আসতেই ওরা অনেকটাই অবাক হয়ে যায়। ছাত্রছাত্রীরা এদের হাতে গান দেখে ভয় চিৎকার করে ওঠে। আদি সবাইকে চুপ করতে ইশারা করে। ওরা অডিটোরিয়ামের পেছনে চলে যায়। সেখানে যেতেই দেখে রুমে তালা মেরেই বন্ধ করা। আদি গুলি করে তালাটা ভেঙে দিল। এতে স্টুডেন্টরা আরো ভয় পেয়ে গেল।
আদি রুমের ভেতর গিয়ে পুরো রুমটা পুরোটাই ফাঁকা। আরে তুমি তো কলেজের সামনে থাকা ফুচকাওয়ালাটা, তাই না? আকাশ একটা কার্ড বের করে প্রিন্সিপালকে দিল। সেটা দেখে প্রিন্সিপাল বসা থেকে দাঁড়িয়ে বলে, আরে স্যার, আপনাকে কি ভাবলাম, আর আপনি কি বের হলেন? সরি টু সে মিস্টার, আমরা আপনাকে এখনই গ্রেফতার করছি। প্রিন্সিপাল স্যার একটু অবাক হয়ে বলে, আমি কি অপরাধ করেছি স্যার? আপনার নামে অনেক ধরনের দুর্নীতির অভিযোগ আছে। প্রিন্সিপাল একটু অবাক হয়ে যায় আর বলে, স্যার আমি তেমন কিছুই তো করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। আকাশ এসব শুনছিল। তখন আকাশের কানে থাকা ছোট্ট ইয়ারফোনে একটা খবর এলো। আকাশ প্রিন্সিপালকে গ্রেফতার করতে বলে সেখান থেকে দৌড়ে পালালো। অডিটোরিয়ামের পেছনে রুমের এক কোণে রক্তাক্ত হয়ে পড়ে আছে লিটন। আকাশ সেখানে এসে এই অবস্থা দেখে বলে, এর এমন অবস্থা কে করেছে? আকাশ পুরো রুমের দিকে তাকায়, পুরোটাই ফাঁকা। আদি লিটনের কাছে গিয়ে ওকে বলে, এই তোকে এভাবে মেরে এখানে কে রেখে গেছে? লিটনের চোখ মুখ গালের ভেতর থেকে রক্ত বের হচ্ছে খুব। আদি ওর গাল হাঁ করিয়ে দেখে কেউ ওর জিভটাই কেটে দিয়েছে, তবুও সে বলার চেষ্টা করছে, নিমন। কি বলছিস বুঝছি না তো। লিটন আবার সেম কথাই বলল। আকাশ লিটনের দিকে এগিয়ে গিয়ে বলে, রিমন? গুলিজলা থেকে আসলাম শিকদার এখনো কোথায় যায়নি। প্রথমত মন্ত্রীর স্ত্রীকে আকাশের সাথে দেখে অবাক হলো। তার কিছুক্ষণ পরেই সেখানে গুলি চলল। ঠিক তখনই আবার রাস্তায় একজন কয়েকটা বাজি ফুটালো। এসব যেন আসলাম শিকদারের মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলাম শিকদার অডিটোরিয়ামের মধ্যে আসতেই ওনাকে দেখে আরোহী ওনার কাছে গেল। ওকে দেখে বোঝাই যাচ্ছে কতটা ভয় পেয়ে আছে। এখানে কি হচ্ছে পাপা? সবাই খুব ভয় আছে, আমাদের এখান থেকে নিয়ে যাও পাপা। আসলাম শিকদার আরোহীর মাথায় হাত বুলিয়ে বলে, কোনো চিন্তা নেই মা, আমি এসে গেছি তো। আর ওরা তোদের কোনো ক্ষতি করবে না, কারণ ওরা সরকারি লোক। এটা শুনে সেখানে থাকা সবাই একটু শান্ত হলো। আসলে আকাশের সাথে যে 4 জন লোক ছিল তাদের ভেতরে একজন বলে গেছে কেউ যেন রুম থেকে বের না হয়, বাইরের পরিবেশ ভয়ঙ্কর হতে পারে। এটা শুনে সবাই ভয়ে এক জায়গায় জড়ো হয়ে যায়। আকাশ লিটনের সামনে ঝুঁকে ওর চোখের দিকে তাকালো এবং বুঝলো লিটন মিথ্যা বলছে না। আকাশ আরও বুঝে যায় সবুজের ওই ভিডিওর কালো লোকটাই রিমন। আকাশ রেগে পাশে থাকা চেয়ারে লাথি মেরে বলে, শিট। স্যার এখন আমরা কি করব? পরিবেশটা অনেক স্তব্ধ। হঠাৎ কোথা থেকে একটা ছোট্ট ট্রাক এসে আকাশের দোকানটা উড়িয়ে দিয়ে চলে গেল। আকাশের টিমের লোক যিনি সবজিওয়ালার বেশে আছেন তিনি দেখেন ট্রাক ড্রাইভারটা জোরে জোরে হাসতে হাসতে গাড়ি চালাচ্ছে। আর তিনি তার থেকেও অবাক হয় এটা দেখে যে গাড়ি চালকটা আকাশের দোকানের সাহায্যকারী ওই ছেলেটি। 3 বছর আগে রিমন আর লিটন আর তাদের আরেক বন্ধুর নাম আবির, এরা 3 জনই এতিমখানাতে বড় হয়েছে। এখন ওরা টুকিটাকি ছোটখাটো কাজ করে পেট চালায়। একদিন হঠাৎ ওরা রাস্তায় এক প্যাকেট কোকেন পায়। লিটন এসব সম্পর্কে আগে থেকে সব কিছু জানতো। আরে এটা তো কোকেন। ওরা দুজন অবাক হয়ে তাকায় লিটনের দিকে। কোকেন মানে গাঁজা, হিরোইন, ইয়াবা এইসবের বাপ এটা। মানে এটা নেশাদ্রব্য। লিটন হেসে বলে, হরে বেটা, আর এর দাম অনেক বেশি হয়। এখানে মনে হচ্ছে 500 গ্রামের মতো আছে, এটা বেচে কি আমরা 1000 টাকা পাবো? লিটন হেসে ওঠে। আরে আব্দুল্লাহ ভাই সেদিন বলেছিল 100 গ্রাম কোকেনের দাম প্রায় 10,000 টাকার মতো হবে। ওই দিন তো প্রথমবার দেখলাম আমি। এটা শুনে রিমন আর আবিরের মুখ হা হয়ে যায়। ওই দিন ওরা ওটুকু ড্রাগ বিক্রি করে 45,000 টাকার মতো পায়। আর ভেবেই নাই আজ থেকে ওরা এটারই ব্যবসা শুরু করবে। 1 বছর অনেক খাটাখাটির পরে অনেক টাকার লাভবান হয়ে যায় ওরা। নতুন ছেলে নিয়ে একটা গ্যাং তৈরি করে। আবির বিদেশ চলে যায়, তবে মাসে মাসে রিমন আর লিটন লাভের অংশ ওর ব্যাংক অ্যাকাউন্টে দিতে থাকে। ওরা জানতে পারে এসবের চাহিদা কলেজ ভার্সিটিতে অনেক বেশি। ওরা কলেজে এমনভাবে থাকে যেন ওরা কেউ কাউকে চিনেই না, তবে দিন শেষে ওরা বেস্ট ফ্রেন্ড। একদিন রিমনের কাছে খবর আসে কোন অফিসার তাদের ধরার জন্য ছদ্মবেশে কলেজ আসবে। ওরা দুজন প্রতিদিন সবকিছুর উপর নজর রাখতে থাকে। ঠিক তখনই কলেজ উদয় হয় আকাশ ফুচকাওয়ালার ছদ্মবেশে। রিমন ইমোশনালি কিছু কথা বলে এতে আকাশ ওকে 20,000 টাকা দেয়। এটাতে রিমনের সন্দেহটা আরও বেড়ে যায়। পরে ওরা সাথে থাকতে শুরু করে।
আকাশের সততা, সবার সাথে ভালো ব্যবহার, এটা দেখে রিমন এক পর্যায়ে ভাবে আকাশ আসলে কোনো অফিসারই না। কিন্তু হঠাৎ ওই দিন রিমন দেখে আকাশের ইশারায় তার লোকদের কয়েকজন মিলে ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখেও শিওর হয়ে যায় আকাশই সেই অফিসার। আজকে সকালে রিমন কলেজ আসতে ওর কানে খবর আসে লিটন সবকিছু একটা ট্রাকে লোড করছে। রিমন সেদিকে গেল, শান্ত গলায় লিটনকে বলে, কি করছিস এসব? লিটন তেতো সুরে উত্তর দেয়, বলে, কি করছিস দেখতে পাচ্ছিস না? সবকিছু লোড করছি। কেন? এগুলো সব পুলিশকে দিয়ে সবুজকে ছাড়াতে হবে। রিমন দৌড়ে গিয়ে লিটনকে থামিয়ে বলে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, খারাপ হয়ে গেছে। দেখ আবিরকে হারিয়েছি, তুইও আগের সেই রিমন নেই। আমার একমাত্র বন্ধু সবুজ, আমার কাছে খবর এসেছে আমি সব ট্রাক ওদেরকে দিলে ওরা সবুজকে ছেড়ে দিবে। এখানে তোর একার কিছু করার নেই, ভাগিদার আমিও আছি, তাই কিছু করতে হলে আগে আমার অনুমতি নিতে হবে। লিটন রিমনের দিকে তাকায়। তখনই একজন এসে রিমনের মাথার পেছনে আঘাত করে। রিমন হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। লিটন এটা দেখে ওর কাছে এসে বলে, খুব ভাগিদার হতে এসেছিস তাই না? নে ওঠ ভাগ্নে, শালা বাস্টার্ড। রিমন লিটনের থেকে এমন কথা শুনবেও ভাবতেই পারেনি। পরিশ্রম আমার, দেখাশোনা করি আমি, লোকজন আমার, আর কিছুই না করে সমান ভাগ নিবি তুই? কতদিন ধরে এই দিনটার অপেক্ষা করেছি, কবে আমি বিশাল সাম্রাজ্যের রাজা হব। অবশেষে সেই দিনটা চলে এলো। রিমন বসিয়া অসহায়ের মতো লিটনের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পরে রিমনের হাতে একটা লোহার রড। লিটনের সব লোকদের হাল অনেক খারাপ, রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। রিমন লিটনের দিকে এগোতেই লিটন বলে, আরে রিমন আমার বন্ধু না, তুই এভাবে আমাকে মারতে পারবি? রিমন লিটনের দিকে তাকিয়ে হাসলো। কিছুক্ষণ আগে আমি যখন তোর ওই জায়গাতে ছিলাম তখন কি এটা একবারও ভেবেছিলি? তুই তো বন্ধু নামের কলঙ্ক। রিমন অনেকটা রেগে লিটনের দিকে এগিয়ে এসে বলে, আরেকবার যদি তোর ওই নিকৃষ্ট মুখে আমার নাম শুনেছি সত্যি বলছি লিটন, আমি কিন্তু তোর জিভ কেটে দিব। হঠাৎ আকাশের কাছে থাকা ফোনটা বেজে উঠল। আকাশ রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, স্যার রিমনকে মাত্র দেখেছি, একটা ছোট ট্রাক নিয়ে চলে গেল আর আপনার দোকানটা ভেঙে দিয়ে গেল। আকাশ একটু রেগে বলে, গাড়ির নাম্বারটা দেখেছো? জি স্যার, আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে। আকাশ সহ বাকি সবাই দৌড়ে অডিটোরিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আকাশের মুখে নকল সেই দাড়িটা নিয়ে চেহারার শ্যামবর্ণটাও হারিয়ে গিয়ে অনেকটা ফর্সা চেহারা নিয়ে চলে গেল। আরোহী আকাশকে দেখে মনে পড়ল ওই কবরস্থানের ঘটনাগুলো। উনি তো আসলাম শিকদার ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, এটাই ওই ফুচকাওয়ালাটা? আরোহী এটা শুনে যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলে, কি? ইনি হচ্ছে মন্ত্রী রায়হান চৌধুরীর একমাত্র ছেলে আকাশ চৌধুরী, বাংলাদেশের মাদক ও দুর্নীতি দমন কমিশনের হেড। এটা শুনতেই আরোহীর মুখ হা হয়ে গেল। আদি গাড়ি চালাচ্ছে। আকাশ গাড়ির নাম্বার প্লেটের সাহায্যে গাড়িটার লোকেশন ট্রেস করেছে, কিন্তু এক পর্যায়ে আকাশ খেয়াল করে গাড়ি জায়গা থেকে নড়ছেই না। আকাশ এরা জলদি সেই স্থানে পৌঁছতেই দেখে ট্রাকটা একটা ট্রেনের সাথে বাড়ি খেয়ে দুমড়ে মুচড়ে গেছে। এভাবেই দিন কেটে গেছে প্রায় 1 মাস। ওই দিন রিমনের কোনো খোঁজ পাওয়া যায় নাই। পুরো ড্রাগ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সময়টা বিকেল, ঝকঝকে আকাশ, সামনে নদী, ছিঁড়ি বাতাস, পরিবেশটা দারুণ। আগে অনেকটা সময় এখানেই কাটাতো আকাশ। বিকেল হলেই আকাশকে এখানেই পাওয়া যেত। এই বেঞ্চটাও ওরই বানানো, আজ অনেক দিন পরে এখানে আসা। আকাশ সামনে ঢেউ খেলানো পানির দিকে তাকিয়ে আছে। ওই মিস্টার কবরস্থান, এটা আমার বেঞ্চ। আকাশ মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকায়, দেখে আরোহী নামক মেয়েটা তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আকাশ তাকে দেখেও না দেখার ভান করলো। আরে আপনি তো বেশ বচ্চন, আমার বেঞ্চে বসে আমাকে ইগনোর করছেন। আকাশ আরোহীর দিকে তাকিয়ে বলে, প্রথমত আমার একটা সুন্দর নাম আছে, বাপ মা গরু জবাই দিয়ে আকিকা করে নাম রেখেছে আকাশ। খুব একটা বড় না, চাইলে শেষে বায়া লাগিয়ে রাখতে পারেন। আর এটা কি সত্যি আপনার বেঞ্চ?
আরোহী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আকাশ বসা থেকে উঠে দাঁড়িয়ে বেঞ্চটার উপরে নিচে পাশে ভালোভাবে দেখলো। কই, বেঞ্চে আপনার কোনো নামই দেখছি না। তো আপনার নাম আছে বুঝি এখানে, যে বাপদাদের সম্পত্তি ভেবে এভাবে কবজা করেছেন? আকাশ একটু ঝুঁকে ছোট্ট করে ওর নাম লেখা দেখালো। এটা দেখে আরোহীর মুখ ভোতা হয়ে গেল। আর একটা কথা, এটা আমারই বানানো। কিন্তু আমি তো এখানে প্রতিদিন এসে বসি, তাই এটা। আচ্ছা আপনি বসুন, অনেক জায়গা তো পড়ে আছে, এমনিতে একটু পড়ে আমি চলে যাব। আরোহী আকাশের পাশে বসে ব্যাগ থেকে একটা বড় চকলেট বের করে খাওয়া শুরু করলো। এটা দেখে আকাশ ওর দিকে তাকাতেই আরোহীর মনে হলো আকাশ লোভ দিচ্ছে। খাবেন সেটা বললেই তো পারতেন, এভাবে লোভ দেওয়ার কি আছে? এটা শুনে আকাশ অবাক হয়ে যায়। আমি চকলেট খাই না। আরোহী মুচকি হেসে এক টুকরো চকলেট আকাশের দিকে ধরে। আকাশ মাথা নাড়িয়ে না করে দেয়। পকেট থেকে সিগারেট বের করতে আরোহী একটু জোরে বলে উঠল, অন্যদিকে যে খান, আমার প্রবলেম হবে। আরোহীর এই ছোট্ট কথাটা ছাত করে আকাশের কলিজাতে গিয়ে লাগলো। মাসা প্রথম দিন এটা তাকে বলেছিল। আকাশের মুখটা হঠাৎ এভাবে কালো হয়ে যেতে দেখে আরোহী একটু অবাক হয়। আরোহী তাড়াহুড়ো করে ওর ব্যাগ খুলে কিছু একটা খোঁজ করতে থাকে। এটা আকাশের চোখ এড়ালো না। কি খুঁজছেন এভাবে? টিস্যু। আকাশ ভ্রু কুচকায়। টিস্যু দিয়ে কি করবেন? আরোহী খোঁজা থামিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, কেন আপনি কান্না করবেন না? আরোহীর কথায় আকাশ আবুল হয়ে গেল। কি বলছে এই মেয়েটা? আকাশ একটু ধমকের সুরে বলল, কি সব যাতা বলছেন? আমি কেন কান্না করব? না মানে দূরে গিয়ে সিগারেট খেতে বলতেই তো আপনার ফেস কান্না করার মতো হয়ে গেছে, তাই ভাবলাম আগে ভাগে টিস্যু বের করে রাখি। এটা শুনতেই আকাশ আবার চুপ হয়ে গেল। চেয়ে রইল সামনের পানিতে হাঁসগুলোর দিকে। আরোহী আকাশের দিকে তাকিয়ে আছে। এই যে শুনছেন? আকাশ সামনের দিকে সেভাবেই তাকিয়ে বলে, বলেন, শুনছি, কান খোলাই আছে। ধন্যবাদ। আকাশ আরোহীর দিকে তাকায়। বাবার সাসপেন্ডটা ক্যান্সেল করার জন্য। ও, যতদূর শুনেছি আসলাম সাহেব ভালো মানুষ। আরে বন্ধু, তুই? কতদিন পরে দেখা। হঠাৎ পাশ থেকে এমন একটা পরিচিত আওয়াজ আসতেই আকাশ সেদিকে তাকায়। দেখে তার পুরনো পরিচিত একজন দাঁড়িয়ে হেসে তার দিকে তাকিয়ে আছে। আকাশ চোখ ছোট ছোট করে ছেলেটার মুখেও পানি কিছুটা সময় তাকিয়ে বসা থেকে উঠে সেখান থেকে চলে গেল। এটা দেখে ছেলেটার মুখের হাসিটা নিমিষেই গায়েব হয়ে গেল। আকাশের হঠাৎ এমন আচরণে আরোহীও অনেকটা অবাক হয়েছে। ছেলেটার নাম রনি, আকাশের একজন পুরনো বন্ধু। একটা সময় ওরা বেস্ট ফ্রেন্ড ছিল। ছেলেটা মন খারাপ করে আকাশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পরে মাথাটা নিচু করে নিজে নিজে একটু মুচকি হেসে আরোহীর দিকে তাকালো। আরোহী কিছু বলবে তার আগে ছেলেটা আকাশ যেখানে বসেছিল সেখানটাই টুপ করে বসে পড়ল। ছেলেটা এমন করতেই আরোহী একটু ভয় পেয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে রাগী সুরে বলে, এটা কোন ধরনের অভদ্রতা? রনি মুচকি হেসে বলে, আরে ভাবি, রাগ করেন কেন? আমি আকাশের বন্ধু। ও ওনার ফ্রেন্ড? আপনার ওনার ফ্রেন্ড। আরোহী একটু থমকে গেল। কি বলছে ছেলেটা? আমার উনি মানে? আরোহী একটু দূরত্ব বজায় রেখে বেঞ্চে বসে পড়ল। আমি কখনোই ভাবতে পারিনি যে আকাশ সব কিছু ভুলে মুভ অন করতে পারবে। আরোহী রনির কথার মাথা মুন্ডু কিছুই বুঝল না, শুধু রনির কথাই মাথা নাড়িয়ে সায় দিল। রনি একটু নড়ে চড়ে বসে বলে, বলাই তো হয়নি, আমার নাম রনি, 1 সপ্তাহ হলো দেশে এসেছি। আরোহীর উত্তর দিতে মন চাইল না, তবু বিরক্ত গলায় বলল, আমার নাম আরোহী শিকদার। রনি অনেকটা অবাক হয়ে দাঁড়িয়ে যায়। আবার বললেন না যে ওসি আসলাম শিকদার আপনার বাবা? আরোহী চোখ ছোট ছোট করে বলে, জি, উনি আমার বাবা। এতে আপনার কোনো সমস্যা ভাইয়া? জি না। তাহলে এভাবে লাফাচ্ছেন কেন? এটা শুনতে রনি আবার চিৎকার করে ওঠে। আরোহী মনে মনে ভাবে, এই ব্যাটার মাথায় নিশ্চিত সমস্যা আছে। একদম সেম টু সেম মাইশার মতো, যেটা ভাবে সেটাই বলে, এর জন্যই তো বলি। রনি আরোহীর দিকে তাকিয়ে ভ্রু নাচাতে থাকে। আরোহী নাক সিটকে বলে, ভাইয়া আপনার কি মির্কি রোগ আছে? আর এই মাইশাটা আবার কে? এটা শুনতে রনি একটু চুপ হয়ে যায়। ওর ইগোতে লেগেছে এই কথাটা। আর এই ভাবছে মাইশাটা আবার কে? তখনই ওর মনে পড়ে সে আকাশকে একটা
কবরের সামনে দেখেছিল, আর কবরে খোদাই করে মায়েশার নাম লেখা ছিল। আরোহী রনির দিকে তাকালো, দেখে সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এটা দেখে ওরও একটু খারাপ লাগে। সরি ভাইয়া, আসলে মুখ ফসকে বলে ফেলেছি। কোনো সমস্যা নেই, আপনি ভাবি মানুষ, এমন একটা একটু বলতেই পারেন। আরোহী একটু বিরক্ত হয়ে বলে, কি সেই থেকে ভাবি ভাবি বলে যাচ্ছেন? আরে উনি আর আমি শুধুমাত্র পরিচিত, আর কিছু না। কি শুনে কার কথা? রনি এটা শুনেও না শোনার ভান করে ওখানে বসে পড়ে বলে, আমি জানি আমি একটু বেশি কথা বলি, কোনো কথা লুকোতেই পারি না। একবার লুকিয়ে তো বেস্ট ফ্রেন্ডকে হারালাম। হারানোর কথা শুনে আরোহী রনির কথায় একটু মনোযোগ দিল। জানেন, আকাশ আর আমি স্কুল থেকেই একসাথে সব কিছু একসাথেই করতাম। ও যেন আমার বন্ধু না, ভাই ছিল। কিন্তু ওই দিন মাইশার একটা কথা লুকোনোর জন্য আজও সে আমার সাথে কথা বলে না, ঠিকমতো ভালো করে তাকায়ও না। আরোহী ভ্রুকুচকে বলল, আচ্ছা এই মাইশাটাকে? রনি আরোহীর মুখের দিকে তাকালো। মাইশা হচ্ছে আকাশের এক্স গার্লফ্রেন্ড। একটা সুন্দর সম্পর্ক, অনেক স্বপ্ন ছিল ওদের, কিন্তু হঠাৎ একটা ঝড় এসে সব কিছু ভেঙে চুরমার লন্ডভন্ড করে দিয়ে চলে যায়। একটু খুলে বলা যাবে সবকিছু? রনি এবার আকাশ আর মাইশার ব্যাপারে সবকিছু বলতে লাগলো, কিভাবে ওদের প্রথম দেখা হয়েছিল। ভাইয়া শুনছেন, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমার ফোনে আসলে ব্যালেন্স নেই, আশেপাশে বিকাশের দোকানও নেই, দিবেন প্লিজ? পকেট থেকে সিগারেট বের করতে গিয়ে থেমে গেল আকাশ। মেয়েটার দিকে তাকালো, চোখ ছোট ছোট করে বলল, সরি। মেয়েটা অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, অনুনয়ের সুরে বলল, ফোনে ব্যালেন্স নেই তো, দিন না ভাইয়া প্লিজ। আকাশ আরো কিছুক্ষণ মেয়েটার দিকে চেয়ে রইল, পকেট হাতড়ে ফোন বের করে দিয়ে দিল মেয়েটিকে। এতে মেয়েটা যেন অনেক খুশি হলো। এরপরে কি হয় আপনারা তো জানেনই, সিগারেট, পরে ফোন, এই সবই। আমার নাম মাইশা, আপনার নাম কি? আকাশের উত্তর দিতে মন চাইল না, তবুও বিরক্ত গলায় ছোট্ট করে বলল, আকাশ। মেয়েটা এখনো ওর মুখের ভেতরে একখান হাসি ঝুলিয়ে আকাশের দিকে তাকিয়ে। এটাতে আকাশের অনেকটা বিরক্তি বোধ হচ্ছে। কি সমস্যা কি? হ্যাঁ, আমার মুখের ভিতরে কি কোনো জোকস বাসছে যেভাবে হ্যাংলার মতো 32 পাটি দাঁত বের করে হাসছেন? আপনি তো সে, ওই যে সেদিন কয়েকটা ছেলের হাতে পিটানি খাইছিলেন, তাই না? আকাশ চোখ ছোট ছোট করে মেয়েটার দিকে তাকায়, একটা ধমক দিয়ে বলে, ওই পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, নাকি নেশা পানি করে এসছেন কোথা থেকে? কিছু আবুল তাবুল বলছেন, আর এই এলাকায় আমাকে মারবে এমন ভাবের ব্যাটা একটাও নেই। মেয়েটা আরো কিছু বলতো, কিন্তু তার মধ্যে মেয়েটার কয়েকটা বান্ধবী সেখানে চলে এলো। আচ্ছা আসি ভাইয়া, পরে দেখা হবে। আকাশ বলে, আচ্ছা শোনেন, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? মানে আপনাকে কেন জানি চেনা চেনা মনে হচ্ছে। মেয়েটা কিছু না বলে সেখান থেকে চলে গেল। মেয়েটার সব কিছুই ভালো আছে, কিন্তু কথায় কথায় এভাবে ভাইয়া ডাকা কেমন জানি অকওয়ার্ড লাগছে আকাশের কাছে। তবে যাই হোক, মেয়েটার হাসি অনেক সুন্দর ছিল, তার উপর চেহারা বেশ মিষ্টি দেখতে। এসব ভাবতে ভাবতে আকাশ আরেকটা সিগারেট জ্বালিয়ে মুখে নিল। আকাশ অনার্স 2য় বর্ষের ছাত্র। কলেজ শেষে একটা আইসক্রিমের দোকানে পার্ট টাইম চাকরি করে, যেটা দিয়ে ওর পকেট খরচ চলে যায়। আসলে আকাশ ওর বাবার টাকায় কিচ্ছু হতে চায় না, যেটা করবে সবটা নিজের যোগ্যতায়। এজন্য কলেজে কেউই জানে না আকাশের আসল পরিচয় কি। আজ কলেজের 75 বছর পূর্তি অনুষ্ঠান। প্রধান অতিথি রায়হান চৌধুরী, এখানকার এমপি। কলেজটা আজকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আকাশ একটা গাছতলায় বেঞ্চের উপর বসে আছে, তখন ওর বন্ধু রনি সেখানে এসে ওর পাশে টুপ করে বসে থাকলো। কি ভাবছি সেভাবে একা একা বসে? ভাবছি দিনগুলো কত জলদি না শেষ হয়ে যাচ্ছে। দেখো না, মনে হচ্ছে সেদিন মায়ের হাতে মাখনো ভাত খেয়েছে, আমার পেছনে দৌড়ে দৌড়ে গালে তুলে খাইয়ে দিয়েছে, কিন্তু আজ সে কোথায়? রনি আকাশের দিকে তাকিয়ে বলে, সৎমায়ে তোকে আজ মারছে বুঝি? আকাশ একটু রেগে একটু জোরে বলে ওঠে, দেখ বেটা, কোন কথা যে তুই কার সাথে জুড়িস বুঝতে পারি না। তোর সাথে এসব বলা আর গাদাকে পিটিয়ে মানুষ করে এক। আরে হ্যাঁ শোন না, তোকে তো বলাই হয়নি, আজকে কয়েকজন আমার সাথে 100 টাকার বাজি লাগাতে এসেছিল। বাহ, তা কোন খেলার জন্য? আর বলিস না, কিছুক্ষণ আগে কয়েকটা মেয়ে আমার সামনে আসে, বলে ওনারা নাকি আমার সাথে বাজি ধরতে চায়,
আমি নাকি একদমই তোর নম্বর বলতে পারবো না। কি পাগল ওরা, বুঝতেই পারছিস। তোর নম্বর একদমই হ্যাঁ। রনি আকাশের দিকে তাকাতেই দেখে ও চোখ মুখে অনেকটা রাগ নিয়ে দাঁড়িয়ে আছে। রাগী কণ্ঠে বলে,